গত ক্লাস আমরা পড়েছিলাম, গত ক্লাস বলতে গত সপ্তাহে 17টি মাখরাজ মুখস্থ। 17টি মাখরাজ পড়া হয়েছিল। এরপরে নামাজের তাকবীরের উচ্চারণ, তাকবীরের অর্থ। ও সেগুলো তো দেখি না। জি। এগুলো কথা খেয়াল তাকবীর অর্থ তো এগুলো তো আর শুনি না, খেয়াল করি না, লেখেন না না? বলি আমি একটা রেকর্ড দেখি না দিয়েছিলাম পড়িও। আপনাকে, একটা ইয়ে দিয়েছিলাম, লিংক, একটা ভিডিও দিয়েছিলাম, লিঙ্ক খেয়াল দিয়েছেন করছেন? তাহলে ও মাকড়াজার কিছু দেখছিলাম ওই যে কিন্তু ওই আসলে ভিডিওতে আছে তো, ওই ভিডিওতে আপনাকে যা পড়াইছিলাম ওইটা সব আছে, বুঝছেন? পুরো পেলাম না পুরো। হ্যাঁ, পুরোটা শুনতে ওই পারি না। লাস্টে দিয়ে পড়াইছিলাম তো, লাস্টে দিয়ে দেখবেন পাইবেন। ওই ভিডিওর ভিতরে সবগুলো আছে, তাকবীরের অর্থ, আচ্ছা দেখ, সবকিছু আছে এখানে। হ্যাঁ এগুলো খেয়াল করি না। হুম। মাকড়াটা বসছিলাম কিছু, এখন ওই সাইজে কইতে পারবো আর কি, কিন্তু মুখস্থ পারবো না। এখন 17টি মাখরাজ আজকে ভালো করে শোনাইতে হবে মুখস্থ। মুখস্থ হইতে না, সাইজে আনবো আর কি। সাহিত্য তো সবাই পারে, যে পড়ছে সেও পারবে, আর যে ফরেনে সেও পারবে। মুখস্থ হইতে না। কন আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করবেন, ওই যে যখন আরবি কোনো শব্দ বা কোনো আয়াত অথবা কোনো সূরা মানে পড়বো, তখন বিভিন্ন যেগুলো অক্ষরগুলো মানে একটু মানে মনে হচ্ছে আমি উচ্চারণ করতে পারতেছি না বা আমার ভালোভাবে উচ্চারণটা হচ্ছে না, তখন ওই হরফটা দেখে নেবেন সাথে সাথে, যে এই হরফটার মাখরাজটা কি, এই হরফটা কোন জায়গা জি থেকে উচ্চারণ করতে হয়। সাথে সাথে দেখে নেবেন, একটু প্র্যাকটিক্যালি আবার একটু চর্চা করবেন। এইভাবে প্রতিনিয়ত চলতে থাকলে মাখরাজ গুলো মুখস্থ না, মাখরাজ গুলো আপনার, হ্যাঁ মানে আপনার মগজে আইতে আসবে মানে। হ্যাঁ, চর্চা করতে করতে এটা মুখস্থর থেকে বড় কিছু হয়ে যাবে। এই কাজটা করবেন তাহলে ইনশাল্লাহ। মুখস্থ করার দরকার নেই আলাদা, জি পড়ার মাঝখানে যে হরফটা মনে করব ভালো করে উচ্চারণ করতে পারতেছি না বা একটু কম কম মানে হচ্ছে, প্রপারলি হচ্ছে না, তখন ওই হরফটা দেখে নিব, দেখে একটু উচ্চারণ করে প্র্যাকটিক্যালি একটু উচ্চারণ করে পর আবার সামনে বাড়বো। এভাবে করতে করতে ইনশাল্লাহ আশা করি সবগুলো ঠিক হয়ে যাবে। এটা হলো জি প্র্যাকটিক্যালি, এটা হলো মুখস্থ। জি। আজকে আমরা নতুন পড়া শিখবো ইনশাল্লাহ। তা আমাদের 17টি মাখরাজ আলহামদুলিল্লাহ শেষ হলো। আজকে আমরা একবারে মানে কায়দার, নাদিয়াতুল কোরআন যে কায়দাটা আছে আরবি, বাংলাদেশে যেটা পড়ানো হয় সব জায়গায়, তো ওই কায়দার মানে প্রথম পড়াতে হলো আরবি 29টি হরফ, যেটা আমরা আগে পড়েছি প্র্যাকটিক্যালি মাখরাজের সাথে। তো আজকে আমরা আরবি হরফের বিভিন্ন আকৃতি সম্পর্কে আলোচনা করব। আরবি হরফের বিভিন্ন আকৃতি। জি আরবি যে 29টি হরফ আছে, 29টি হরফের ভিতরে, 22টা হরফ এমন আছে যে 22টি হরফ শব্দের শুরুতে আসলে হয় একরকম, শব্দের মাঝখানে আসলে হয় একরকম, বুঝছেন? জি দেখবেন যে শব্দের শুরুতে মাঝখানে অক্ষরের বিভিন্ন পরিবর্তন আসে না? জি জি। ওই তো এখানে আছে এই যে, হ্যাঁ এই যে হ্যাঁ। ওই, হ্যাঁ, জি কাটা কাটা হরফ, অপূর্ণ হরফ, ভাঙা ভাঙা হরফ, বুঝছেন? কাটা কাটা হরফ, জি অপূর্ণ হরফ, ভাঙা ভাঙা হরফ, ওইগুলোকে ওই সম্পর্কে বলতেছি। তো এগুলো দেখবেন শব্দের শুরুতে আসলে হয় একরকম, মাঝে আসলে হয় একরকম। তো এই পরিবর্তনশীল হরফ হলো 22টা। 29টার ভিতরে 22টা, ওই 22টা হরফ মানে শুরুতে আসলে হয় একরকম, মিলে আসে মূলত। শুরুতে আসলে হয় একরকম, মাঝে আসলে হয় একরকম। এখন প্রশ্ন আসতে পারে শেষের হরফটা তাহলে কেমন হয়? এখানে একটাই কথা, শেষের হরফ পূর্ণ হয়। ঠিক আছে, শেষের হরফ পূর্ণ হয়। শব্দের শুরুর হরফ, মাঝের হরফ অপূর্ণ হতে পারে, কিন্তু শেষের হরফ সবসময় কি হবে? পূর্ণ হবে। এখন জি। আপনার হাতে যে কায়দাটা আছে ওইটা একটু দূরে রাখলে ভালো হয়, এখন শুধু শুনেন। কায়দা দেখলে আর আমারটা শুনলে পুরা প্যাস খেয়ে যাবেন। বুঝতে না দেন, হারাম মনে দেখতে না দেন। মনে অবশ্যই থাকবে। রেকর্ডটা আপনাকে দিয়ে দিব, ক্লাস রেকর্ড এখন করতেছি তো, ক্লাস আপনাকে ইনশাল্লাহ দিয়ে দেবো, যা বলতেছি সব পাইবেন। আচ্ছা, বলেন। হুম। আমি যত সহজভাবে মানে যত সহজভাবে উপস্থাপনা করার
দরকার অতটুকুই করতেছি। আমার কথা ভালো করে খেয়াল করলে আপনি পরে যখন আমি আপনার সামনে কায়দাটা দেখাবো, কায়দাটা উপস্থাপনা করবো, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। বুঝছেন? আর এমনি অনেকগুলা বই দেখা মাথা টাথা সব গুলাই যাবে। তো বলতেছিলাম, আরবি যে 29টি হরফ, 29টি হরফের ভিতরে 22টা হরফ এমন, এগুলো শব্দের শুরুতে আসলে হয় একরকম, মাঝখানে আসলে হয় একরকম। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে শেষের হরফটা কেমন হয়? উত্তর হলো, শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়। শেষের হরফ কখনো ভাঙা আসবে না, অপূর্ণ আসবে না, ঠিক আছে, না কাটা কাটা আসবে না। শেষের হরফ সবসময় পরিপূর্ণ আসবে। জি। বুঝছেন? শেষের হরফ সবসময় পরিপূর্ণ আসবে, এটা একবার মুখস্থ করে ফেলবেন। শেষের হরফ পূর্ণ হয়, শেষের হরফ পূর্ণ হয়। শব্দের শেষে যে হরফটা আসবে সেই হরফটা সবসময় পরিপূর্ণ আসবে। শব্দের মাঝখানে আসলে অপূর্ণ আসতে পারে, শুরুতে আসলে এক অপূর্ণ আসতে পারে, কিন্তু শেষে আসলে সব হরফই পরিপূর্ণ। পরিপূর্ণ আসবে। শেষের হরফ পূর্ণ হয়। তো এরকম হলো, 22টার কথা বললাম, 22টা হরফ শুরুতে একরকম, মাঝে একরকম। আর যে বাকি 7টা থাকে, 29টি, 29-এর ভিতরে 22 গেলে থাকে 7। তো 7-এর ভিতরে যে 7টা হরফ, ওই 7টা হরফের ভিতরে 6টা হরফ, যেমন দাল, জাল, র, জা, আলিফ, ইয়া, এই 6টা হরফ, এই 6টা হরফ শুধু শেষে আসে, মানে শেষে মিলে আসে। শুরুতেও মিলে আসে না, মাঝেও মিলে আসে না, শুধু শেষে মিলে আসে। দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, এই 6টি হরফ শুধু। দাল, জা, দাল, জাল, দাল, র, র, জা, জা, ওয়াও, আলিফ। ওয়াও, ওয়াও আলিফ। আলিফ, হ্যাঁ, এই 6টি ছয়টা হরফ। শুধু শব্দের শেষে আসবে। হ্যাঁ, শব্দের শেষে মিলে আসবে। কখনো শব্দের শুরুতে মিলিতে পাবেন না, অথবা কখনো শব্দের মাঝেও মিলিতে পাবেন না। এই 6টি হরফ সবসময় শব্দের শেষে মিলিত হয়ে আসবে। দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ। মুখস্থ করার দরকার দাল, নেই, শুধু বুঝেন। মুখস্থ করার দায়িত্ব আমার, আপনি শুধু বুঝবেন। ঠিক আছে? শুধু জি, বুঝে নেবেন, এতটুকুই এনাফ। এই জি। 6টা বললাম, আর থাকে একটা। আগে বললাম 22টা, পরে বললাম 6টা, এই 28টা হলো। আর আছে একটা, 29টা হরফের ভিতরে একটা হলো হামজা। এই হামজাটা ডানেও মিলে না, বামেও মিলে না, এটা স্বাতন্ত্র, এটা আলাদাভাবে আসে। হয়তো কোনো একটা দাগের উপরে আসবে, নয়তো ওয়াওকে নিচে রেখে সে উপরে আসবে, অথবা ইয়াকে নিচে রেখে সে উপরে আসবে। মানে একটাকে সাপোর্ট রেখে পরে আসবে সে, কারোর সাথে মিলবে না, ডানাও মিলবে না, বামও মিলবে না। ঠিক আছে? এ হলো হামজা। আর বাকি যে 6টা বললাম মাত্র, দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, এই 6টি হরফ শুধু মিলবে শব্দের শেষে। বা আবার বা বলতে পারি এভাবে যে, এই 6টি হরফ শুধু ডান হরফের সাথে মিলবে। মানে শেষে সে থাকবে বাম দিকে, ডান দিকের হরফের সাথে মিলবে, কখনো সে বাম দিকে আসবে না। এটাকে আরো আরো সহজভাবে বললে এতটুকু বলতে পারি যে, এই 6টি হরফ, দাল, জাল, র, জা, আলিফ, ওয়াও, এই হরফগুলো, এই 6টি হরফ শুধু শব্দের শেষে আসে, কখনো মাঝেও মিলিত আসে না, শুরুতেও মিলিত আসে না। এতটুকু বুঝেন, এখন দেখেন প্র্যাকটিক্যালি। বুঝতে পেরেছেন কথাগুলো? জি, জি। যে 29টি হরফের ভিতরে 22টা হরফ এমন, যেগুলো শব্দের শুরুতে আসলে একরকম হয়, মিলিত আসলে, মাঝখানে আসলে হয় একরকম, আর শব্দের শেষে 29টি হরফের প্রত্যেকটি হরফ শব্দের শেষে আসলে পরিপূর্ণ আসবে। শেষ নিয়ে কোনো কি নাই, কথা নাই, শেষের হরফ সবসময় পরিপূর্ণ আসবে। এরপরে বাকি যে 7টা হরফ, 7টা হরফের ভিতরে 6টা হরফ হলো দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ। এই 6টি হরফ শুধু শব্দের শেষে মিলিত হয়, মাঝেও মিলিত হয় না, শুরুতেও মিলিত হয় না। বাকি থাকে হামজা। হামজাটা ডানও মিলিত হয় না, বামও মিলিত হয় না, শুধু ওয়াও, ইয়া, অথবা কোনো একটা দাগের উপরে সাপোর্ট রেখে সে উপরে আসে। এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি। আচ্ছা, নাদিয়াতুল কোরআন, এই যে দেখেন, এই বাটা হলো পরিপূর্ণ বা। এই বাটা কি বা? পরিপূর্ণ বা। পরিপূর্ণ বা। এটাও তো বা, এটাও তো বা না, এই তিনোটাই বা। জি,
এই বাটা হলো জি। পরিপূর্ণ বা। আর এই বাটা হলো শব্দের শুরুর বা, অর্থাৎ শব্দের শুরুতে যদি বা আসে তখন এইভাবে আসে। ঠিক আছে? হুম, শুরুর বা মানে শব্দের শুরুর বা। কোন শব্দের শুরুতে যদি বা আনতে হয় অথবা বা আসে তখন বাটা এমন হবে। এই জন্য আমরা এটাকে বলবো কি বা, শুরুর বা মানে শব্দের শুরুর বা। আর এটা হলো শব্দের মাঝখানে বাটা এভাবে আসে। শব্দের মাঝখানে বাটা এভাবে আসে। এ পাশে দাগ থাকে একটা, এ পাশে একটা দাগ থাকে। তো এটা হলো মাঝের বা, অর্থাৎ শব্দের মাঝের বা। পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা। বুঝছেন? এটা হলো পরিপূর্ণ, এই জন্য পূর্ণ বা। এটা শুরুর বা মানে হলো শব্দের শুরুতে বাটা আসলে এমন হয়, এই জন্য বলতেছি কি শুরুর বা। এটা হলো মাঝের বা। মাঝের বা মানে শব্দের মাঝখানে যদি বাটা আসে তখন বাটা এমন আসে, এই জন্য বলতেছি মাঝের বা। এভাবে সবগুলো হলো পূর্ণ সদ, শুরুর সদ। শব্দের শুরুতে যখন সদ আসে তখন এমন আসে। মাঝের সদ, শব্দের মাঝখানে সদ আসলে এমন আসে। এইভাবে সবগুলো হরফ। ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছেন? জি, জি, জি। এখন দেখবেন আপনিই বলবেন, আমি বলবো না। হ্যাঁ, আমি তো জিনিস মূল কথাটা বলে দিলাম। এখন আপনিই বলবেন পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা, এভাবে সবগুলো হরফ। জি। এগুলা এগুলা এখানে সব, এগুলা এখানে আছে না, মানে ধারাবাহিক ভাবে দেওয়া আছে সিরিয়াল ভাই। প্রথমটা পূর্ণ, পরেরটা শুরুর, এরপরটা মাঝের। কিন্তু আপনি শুধু মানে মুখস্থ পড়লে হবে না। শুরুর বা, মাঝের বা যেহেতু এখানে দেওয়াই আছে, প্রথমটা শুরুর, পরেরটা মাঝের। বুঝতে হবে আকৃতিটা, আকৃতিটা মাথায় সেট আপ করতে হবে। তো এতটুকু পারলে হুম, সামনে একটা এক্সাম আছে, শর্ট এক্সাম, যে আপনি এতক্ষণ যেগুলো পড়েছেন ওগুলো কি বুঝতে পারছেন, মানে পেরেছেন কিনা, সেটার একটা সংক্ষেপ এলোমেলো ভাবে এগুলো দেওয়া থাকবে। তো এখানে যখন ধরা হবে তখন বুঝে যাবে আপনি এটা বুঝতে পারছেন, মানে পেরেছেন কিনা। এই জন্য পড়ার ক্ষেত্রে একটু মাথায় সেট আপ করতে হবে এটা। এটা শুরুর বাটা কেমন, মাঝের বাটা কেমন, সেটা কি মাথায় গেঁথে নিতে হবে। এখন বলেন দেখি এটা কি বা। এটা পরিপূর্ণ বা। পরিপূর্ণ বা। এরপরে এটা হলো শুরুর বা। এটা হলো মাঝের, মাঝের বা। মাশাআল্লাহ। এরপরে এটা হলো শুরুর সদ। এই যে এটা না, না, এটা একটা পরিপূর্ণ সদ। পরিপূর্ণ সুদ। এটা শুরুর সদ, আর এটা হলো মাঝের সদ। এটা হলো পরিপূর্ণতা, আর শুরুর তা, মাঝের তা। শুরুর দদ, মাঝের দদ। এটা এই যে এটা কি হবে? এটা হলো পরিপূর্ণ দদ, এ, শুরুর দদ, মাঝের দদ। দেখবেন যেগুলো শুরুর, এগুলো শুধু বাম পাশে একটা দাগ থাকে, হ্যাঁ। এই যে শুরুর বাম পাশে হুম, দাগ, শুরুর বাম পাশে একটা দাগ থাকে, শুরুর বাম পাশে দাগ। ঠিক আছে? শুরুর গুলো একটা হুম, বাম পাশে দাগ থাকবে। আর যেটি মাঝের হয় সেগুলো দোনো পাশে একটু একটু দাগ থাকে, একটা কাঞ্চা হ্যাঁ, বেরিয়ে থাকে। এটা একটু তো খেয়াল এটা করলে বোঝা গেছে। আরো সহজ হবে। হ্যাঁ, এরপরে এটা বোঝা গেছে। হুম, এটা পরিপূর্ণ সা। এটা হলো শুরুর সা। এটা হলো মাঝের সা। এটা পরিপূর্ণ আইন। শুরুর আইন, মাঝের আইন। পরিপূর্ণ নুন, শুরুর নুন, মাঝের নুন। পরিপূর্ণ গইন, শুরুর গইন, মাঝের গইন। পরিপূর্ণ ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া। শুরুর ফা। এই যেটা না, পূর্ণ পরিপূর্ণ ফা। ফা। হ্যাঁ, পূর্ণ ফা। পূর্ণ ফা, শুরুর ফা, এ, মাঝের ফা। আচ্ছা, শুরুর ফা মানে কি? জিনিসটা তো বুঝছেন না? শুরুর ফা মানে হলো শব্দের শুরুতে ফা আসলে এমন শব্দ হয়, এই শুরু। জন্য আমরা বলতেছি শুরুর ফা। যে, বুঝছেন? আর মাঝের ফা মানে শব্দের মাঝখানে যখন ফাটা আসে তখন এরকম হয়, এই জন্য আমরা বলতেছি শর্টকাটে মাঝের ফা। হ্যাঁ, জি।
পূর্ণ জিম, মাঝের জিম, বেশ। শুরুর জিম, হুম। এ, মাঝের জিম, পূর্ণ কফ, শুরুর কফ, মাঝের কফ, পূর্ণ হা, উম, শুরুর হা, মাঝের হা, পূর্ণ কাপ, শু- শুরুর কাপ, মাঝের কাপ, পূর্ণ খ, শুরুর খ, মাঝের খ, পূর্ণ লাম, মাঝের লাম, শুরুর না লাম, হুম। শুরুর লাম, মাঝের লাম, এগুলো বুঝছি ইনশাল্লাহ। পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন, পূর্ণ মিম, শুরুর মিম, মাঝের মিম, পূর্ণ শিন, শুরুর শিন, মাঝের শিন, পূর্ণ হা, শুরু হা, না, এখানে দেখেন এক ঘরের ভিতরে দুইটা হা। এ, সব ঘরে ছিল এক একটা করে হরফ, এখানে দুইটা। তো এই হাটা হলো পরিপূর্ণ হা। আবার এই হাটাই যখন শব্দের শেষে আসে তখন হয় এমন। ঠিক আছে। আমরা তো একে হা, জানি শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়। এখন বলতে পারি জি, এই হাটা যেরকম, এই হাটা যে যেহেতু এমন, এইটা শব্দের শেষে আসলে এমন হবে। তো এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিধায়, তো এখানে হায়ের শেষের অক্ষর মানে শব্দের শেষে হায়ের যে রূপটা হয় সেটা এখানে দিয়ে দিছে। শুধু এই হাটাই শব্দের শেষে যখন আসে তখন এমন হয়, হ্যাঁ। তো এই জন্য এখানে দুইটা আকৃতি দিয়ে দিছে। এটা হলো পূর্ণ হা, এটা হলো কি পরিপূর্ণ হা, আর এটা হলো শেষের হা। কারণ এই হাটাই যখন শব্দের শেষে আসে তখন হয় এমন। বুঝছেন? জি, পরিপূর্ণ এই রূপটা আসে না, হুবহু এই রূপটা আসে না। শব্দের শেষে আসলে হয় এমন, এই জন্য এখানে দুইটা আকৃতি দিয়ে দিছে। এটা হলো পূর্ণ আকৃতি, আর এটা হলো শব্দের শেষের আকৃতি। বুঝতে জি, পেরেছেন? হ্যাঁ। এরপরে এগুলো মাঝের হা, মাঝের, শুরুর হা। এটা তো শুরুর হা, এটা মাঝের হা, মাঝের হা, এই যে আমরা যে এখানে এগুলো পড়লাম, এখানে ভিতরে ইয়া 7টা হরফ কিন্তু পান নাই, 7টা হরফ। ডাল, জাল, র, জা, ওয়াও, আলিফ পাইছেন? অথবা হামজা না, পান নাই কিন্তু না, এখানে। এগুলো, কারণ এগুলো শব্দের শুরুতে অথবা মাঝে মিলে আসে না কখনো। হ্যাঁ, শুধু মিলে আসে কোথায়? শব্দের শেষে। শেষ, হ্যাঁ, শব্দের শেষে। আর এখানে তো আমাদের দুইটা আকৃতি আমাদেরকে দেখাচ্ছে, একটা হলো শুরুর আকৃতি আর মাঝের আকৃতি। ঠিক না? জি, এখানে কিন্তু আমাদেরকে শেষের আকৃতি দেখাচ্ছে না। কারণ আমরা জানি কি না, শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়। শেষের হক্কর সবসময় কি হয়? পরিপূর্ণ হয়, পরিপূর্ণ হয়। তো যেটা সবসময় একই রকম হয় সেটা তো দেখানোর বা আলাদাভাবে পড়ানোর কোনো মানে হয় না। শেষের আকৃতি এটা অটোমেটিকলি শেষের হরফ পূর্ণ হয়, কিন্তু অনেক জায়গায় শেষের হরফটাও মুখস্থ করায়। এটা একটা ফাও, অযথা কাজ। শেষের হরফ অটোমেটিকলি পরিপূর্ণ আসবে। ঠিক আছে? পরিপূর্ণ বলতে যে এরকম আসবে, পূর্ণ হরফটা যেমন শেষের হরফটাও তেমন আসবে। শেষের হরফ সবগুলো পরিপূর্ণ আসবে, এই জন্য এখানে শেষের আকৃতিটা দেখাচ্ছে না। আর ওই যে যে 6টা হরফের কথা বললাম, ওই 6টা হরফও শেষের হরফের ভিতরে অন্তর্ভুক্ত। কারণ ওই 6টা হরফও শেষের মানে শেষে আসে, কখনো মাঝেও আসে না, শুরুতেও মিলে আসে না। তো এক কথায় শেষের হরফ সবসময় পরিপূর্ণ হবে। আচ্ছা। জি, এখন উপরের ছকটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এখানে আপনি নির্দ্বিধায় পড়তে পারবেন। এখানে একটা শর্ট একটা এক্সাম, উপরে আমরা যা পড়েছি, হ্যাঁ, এগুলো আমরা বুঝতে পেরেছি কিনা। এখানে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো ভাবে মাঝের রূপ, শুরুর রূপ বিভিন্ন ভাবে এখানে দিয়ে দিছে। জি, বলেন তো এটা কি হবে? এটা শুরুর বা, হুম। মাঝের বা, এটা শুরুর জিম। জিম, জিম, হ্যাঁ, শুরুর জিম, শুরুর জিম। শুরুর ফা, শুরুর ফা,
এটা মাঝের সদ। মাঝের নাকি? এ শুরু সদ। শুরুর সদ, হ্যাঁ। এটা শুরুর মিম। শুরুর মিম। শুরুর হা। এটা শুরুর কাপ। শুরুর কাফ, হ্যাঁ। এটা শুরুর শিন। এটা আহ, শুরুর আইন নাকি মাদার আইন? আপনি বলেন কোনটা হবে। দুই এটা পাশে দুইটা, মাঝের আইন। দুই পাশে হ্যাঁ, দুইটা মাঝের কাঁটা আইন। থাকলে কি হয়? দুই মাঝের পাশে দুইটা মাঝের কোনাকুনি। মাঝের মাঝের আইন। আইন। জি। হুম। এটা শুরুর লাম। এটা মাঝের বা। এটা মাঝের গইন। এটা শুরুর কাপ। এটা শুরুর কফ। এটা শুরুর সিন। এটা শুরুর হা। এটা শুরুর তা। এটা মাঝের মিম। এটা শুরুর দদ। এটা হলো শুরুর খ। শুরুর জিম। মাঝের ইয়া। শুরুর সা। এটা হলো লাস্টের হা। মাশাল্লাহ, এটা হলো শেষের হা। হাটা একটু ব্যতিক্রম বলেছিলাম। হাটার যে পূর্ণ আকৃতি, ওই আকৃতি শব্দের শেষে আসে না। আকৃতিটা পরিবর্তন হয়ে যায় শব্দ শেষে আসলে। তো এই জন্য শেষের হাটা আলাদাভাবে এখানে দেওয়া হয়েছে। এটা হলো মাঝের হা। এটা হলো ইয়ে, শুরুর র। এই ছোটটা কি ছোট্ট? ওই হামজা। হামজা, হামজা। হ্যাঁ। বলেছিলাম হামজা এমন একটা হরফ, সেটা ডানের সাথেও মিলিত হয় না, বামেও মিলিত হয় না, আলাদাভাবে থাকে। হ্যাঁ। তো আলাদা থাকলে কিভাবে থাকবে? এরকম একটা দাগ আনে, এমন একটা দাগ এনে উপরে আসে, হ্যাঁ। একটা দাগকে সাপোর্ট থেকে পরে উপরে আসে। অথবা দেখেন এখানে আরো একটা আছে, অথবা এই যে ওয়ার উপরে হামজা না এখানে, হ্যাঁ, হ্যাঁ। আবার এখানে ইয়ার উপরে হামজা। তো এখানে আপনি এভাবে জিমের পড়তে হবে, উপরে। লাম হামজা। লাম ওয়াও হামজা পড়া যাবে না, অথবা শুধু লাম ওয়াও পড়া যাবে না, পড়তে হবে লাম হামজা। এখানেও সেম, জিম ইয়া হামজা পড়া যাবে না, পড়তে হবে জিম হামজা। এখানে ওয়াও আর ইয়ার কোনো ভ্যালু নেই, এখানে হামজাটাই ধর্তব্য হবে। বুঝছেন? লাম ওয়াও। লাম হ্যাঁ। হামজা। লাম হামজা জিম হামজা, কারণ হামজাটা ওয়াও অথবা ইয়াকে সাপোর্টের উপরে আসে, অথবা এমন একটা দাগ এনে পরে হামজার উপরে আসে। যেহেতু হামজা কারোর সাথে মিলিত হয় না, এখন কারো একটা সাপোর্ট মানে লাগবে, সাপোর্ট সাপোর্ট থেকে পরে সে মানে আসবে। মানে হামজা যত জায়গা যত মানে হরফের উপরে হইব তখন ওই হরফের নাম কিন্তু হামজাটাই হামজারে হবে, করতে হ্যাঁ। হবে নাকি? যে উপরে থাকে তাই মানে সে প্রাধান্য পায়। সে হুম। উপরে থাকার কারণে নিজের হরফটা বাতিল হয়ে যাবে, বিশেষ করে হামজার ক্ষেত্রে। তো এটা হবে শুধু হামজা। ঠিক আছে, শুধু হামজা অনেক বলে। তো অনেক জাত মিমও থাকে। মিম থাকে, ওইটা একটা কায়দার, একটা কায়দার দৃষ্টিকোণ থেকে ইকলাব, ওইটা পরিবর্তন করে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ, তখন মিম থাকে। হ্যাঁ, ওইটা হলো ওই যে, এই জন্যই বললাম বিশেষ করে হামজার ক্ষেত্রে। হুম। ওইটা একটা ওই যে যেটা বলেন মিম হয়ে যায়, সেটা একটা কায়দা হয়, হ্যাঁ। একটা কায়দা আছে তাজভিদ, ওই তাজভিদের পরিপ্রেক্ষিতে ওইটাকে বলা হয় ইকলাব, ওই কায়দার নাম। ওইখানে ওই একটা কারণবশত মিম দ্বারা পরিবর্তন করে করতে হয়। বুঝছেন? জি। বাটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। লায়ামবাজান্না, মিম বা আদি এরকম আছে। যা করে ইনশাআল্লাহ সামনে দেখবেন, আলোচনা করবো এটা। এরপর এটা এটা শুরুর গইন। শুরুর ফা। শুরুর জা। শুরুর জা। ডাল জাল র জা, এগুলা কি ইয়া আসে কখনো? ইয়া জালনি, ইয়া ডাল জালনি। জাল। না। হ্যাঁ।
জাল তো হয় এরকম, একবারে গোল হয়, এটা পরে পরে একটা নোক্তা দেয়। ওটা এভাবে হয়। হচ্ছে জাল। জি জি। এটা আপনি পারবেন, আমি আপনার আর একটু সহজ করে দিই। না বুঝলে পিছনে যাইবেন, যাই দেখবেন যে এর আকৃতিটা কি হতে পারে। এই যে, এটা কি হবে? এটা জাল। এটা কি? নুন। পূর্ণ নুন। এরপর এটা এটা শুরু জাল। শুরু। জাল। জাল কেন? পূর্ণ নুন। পরে কি হয়? ও হো হো। নুন নুন। পূর্ণ শুরুর নুন, নুন। শুরুর নুন, মাঝের নুন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ওটা তো জালের এটা মতো ঠিক লাগে আছে। দেখতে একটু একটু, কিন্তু এটা নুন, শুরুর নুনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই চিন্তা করছি আমি। হ্যাঁ, এখন বুঝে ফেলবেন। এখন বলেন কি হবে। উম, এখন বলেন তো কি হবে এটা। হ্যাঁ, জাল। জাল কেমন হয় মাত্র না দেখাইলাম। ওহো, শুরুর নুন। শুরুর নুন, মাশাআল্লাহ। এটা জালের মতো দেখতে মনে হয়, কিন্তু এটা শুরুর নুন। জাল কখনো শুরুতেও এটাই। আসে না, মাঝেও আসে না। দাল, জাল, রজা, আলিফ, ওয়াও এগুলো সবসময় শব্দের শেষে আসে। মানে এই জালটা মানে কখনো মানে শুরুতে আসবো না। হ্যাঁ, ওই ছয়টা হরফ বললাম না, দাল, জাল, ও র, সেটার। জা, ওয়াও, আলিফ। এই ছয়টা হরফ কখনো শুরুতেও মিলে আসবে না, মাঝেও মিলে আসবে না, সবসময় শেষে থাকবে, মিলন্ত, মিলিত থাকবে শেষে। যেমন এই যে দেখেন, এটা দাল না? জিমের পরে দাল না? এই দাল, এই দালটাও সবসময় শেষে আসবে। আর কি বলছে, এই যে ওয়াও, দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ বলছি না, এই যে ওয়াও, এই ওয়াওটা সবসময় শেষে আসবে। এই যে দেখেন জাল, খ, জাল, এই জালটা সব এই জাল এখানে শেষে আসছে। এই যে র, রটাও শেষে আসছে। তো এই ছয়টা সবসময় দেখবেন শেষে আসে, কখনো শুরু তো, মাঝও মিলে আসবে না। সামনে পড়ালে আরো বুঝবেন খেয়াল করে। এটা হবে কি শুরুর এটা নুন। এটা খেলে, এটা একটা হ্যাঁ, ব্যাপার আছে। এরপরে এটা ও নুনের এটা পরে নি, এটা আইন। শুরুর আইন। শুরুর আইন। আচ্ছা। দেখছেন আপনি মাসাল্লাহ সব বুঝে ফেলছেন অনেক তাড়াতাড়ি, কিন্তু বই দেখে দেখে পড়লে বুঝতেন না তো সহজে, আর পেস লাগতো। হ্যাঁ না, এটা ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি বই কিছুটা দেখেন, দেখবেন আপনি সহজ। এখন যদি আপনি অন্যান্য বই দেখেন, এখন দেখবেন আপনার থেকে অনেক সহজ লাগতেছে। বা আপনার কাছে মনে হইব বইতে আরো হযবরল লিখছে, আরো মনে হবে মানে বইটা মনে হবে কি একটা হযবরল অবস্থা। হ্যাঁ, এটা ঠিক আছে এখন মানে কিছুটা ওই ওই মানে চিন্তা আসে যে মানে মানে কোনটার হরফ হবে, কোনটার পরে কিছুটা আগে তো এগুলো বুঝতাম না। আহ, এই দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? যে এখন এখন আইছি। এই দেখেন এখানে কি লিখছে, যে হরফ শুধু ডানে মিলে, বলেছিলাম ওই যে আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, এই হরফগুলো শুধু, এখানে লিখছে যে এই হরফগুলো শুধু ডানে মিলে। ডানে বলতে এখানেও প্যাচ লাগাই শুরুতে। দেবো অনেকের, একবারে শুরুতে। ডান বাম কিছু না, এই ছয়টা হরফ সবসময় শেষে আসবে, বুঝছেন? ডানও বলার দরকার নেই, এখানে যে যেটা লিখছে আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, এই হরফগুলো শব্দের শেষে আসবে। যেটা একটু আগে বললাম, এই ছয়টি হরফ কখনো শব্দের শুরুতে বা মাঝে মিলে আসবে না, বরং সবসময় শব্দের শেষে আসবে। যেমন এখানে দেখেন, বা আলিফ, বা আলিফ না, আলিফটা আসছে কোথায়? শব্দের শেষে। বা আলিফ মনে করেন একটা শব্দ, তো বা আলিফ, আলিফটা আসছে শেষে। এবারে দেখেন দাল ইয়া, দাল ইয়া। কই 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 দেখতেছি না তো। স্ক্রিন দেখতে পাচ্ছেন না স্ক্রিন?
বা আলিফ তো দেখি না তো। এই যে আলিফ, এই যে এটা দেখতে পাচ্ছেন লাল লাল চিহ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখি, হ্যাঁ বা। বা এটা আলিফ, আলিফ বা। আগে হ্যাঁ, বা ও পরে হ্যাঁ হ্যাঁ, আলিফ। এই যে আলিফ ঠিক বা আছে। দিয়া পরে আবার দেখেন সমান দিয়ে পরে দিছে বা আলিফ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন দেখছি। হ্যাঁ বা আলিফ, বা এর পরে আলিফটা। এখানে আমাদের জি। উদ্দেশ্য হচ্ছে মানে শব্দের শেষের অক্ষরটা। তো এখানে আলিফটা আসছে হুম হুম। শব্দের শেষে। এখানে যে হুম হুম হুম, এই ঠিক হরফ আছে। শুধু ডানে মিলে, মানে এই ছয়টি হরফ শুধু তার ডান দিকের হরফের সাথে মিলবে। এই ছয়টা হরফ হুম। শুধু তার ডান দিকের হরফের সাথে মিলবে, বামেও মিলবে না। এত ডান বাম লাগবে না, একবারে সহজ যেটা বলছিলাম ওইটাই। বেশি দেখাইলে জি। আবার মানে অনেক সময় প্যাচ লাগে, সহজ করতে গেলে অনেক সময় প্যাচ হয়ে যায়। আমি যেটা একটু না, আগে ঠিক আছে। বলছিলাম, এই হরফ অর্থাৎ এই ছয়টা হরফ সবসময় শুধু শব্দের শেষে আসবে। এতটুকু জানা থাকলে চলে, হ্যাঁ। এই ছয়টা হরফ শুধু শব্দের শেষে আসবে, আমি এটাই দেখাতে চাইতেছি। এই যেমন এখানে বা আলিফ, আলিফটা আসছে শেষে। এরপর ইয়া দাল, ডালটা আসছে কোথায়? শেষে। শেষ না, আছে। এই যে আলিফ পাইলাম, এই যে আলিফ বা আলিফ, আলিফটা আসছে শব্দের শেষে। এরপরে দাল, ইয়া দাল, ডালটা আসছে কোথায়? শব্দের শেষে। এরপরে হলো আপনার দাল, এই খ জাল, ডালটাও আসছে শব্দের শেষে, হ্যাঁ। এরপরে আপনার র, সিন র, রটাও আসছে শব্দের শেষে। এরপরে ঝা, এই ঝাটাও আসছে শব্দের শেষে, মিম যা, ঠিক আছে। এরপরে ওয়াও, নুন ওয়াও, ওয়াওটা আসছে কি শব্দের শেষে। তো এখানে এই ছয়টা হরফ সবগুলো সবগুলো কোথায় আসছে? শব্দের শেষে নাকি শুরুতে? বা আলিফ, শেষে। ইয়া দাল, খ দাল, সিন র, শেষ। মিম জা, নুন ওয়াও, শব্দের শেষে আসছে। তো ডান বাম লাগবে না, আমরা কি বলবো? এই ছয়টা হরফ সবসময় শব্দের শেষে মিলিত হয়। শুরুতেও মিলিত হয় না, মাঝেও মিলিত হয় না, সবসময় শব্দের শেষে মিলিত হয়, ঠিক আছে। এরপরে দেখেন হামজার কথা কি লিখছে। হামজা ডাইনে। জি। একটি হরফ, ডাইনে বামে। ডানে বামে কোনো দিকে মিলে না, হামজা। এই হামজাটা কি ডানে বামে কোনো দিকে মিলে না। এটা হ্যাঁ সবসময় যেমন, একলা। হ্যাঁ যেমন এখানে দেখেন যা আ, জিম আলি পরে হামজা, যা আ। হামজাটা কি মিলে আসছে নাকি আলাদা আসছে না না, হামজাটা? আলাদা আলাদা। আলাদা আসছে, মিলে আসে না। যদি তাকে মিলাতে হয় তাহলে এইভাবে ওই যে ওয়াওর উপরে অথবা ইয়ার উপরে অথবা কোন একটা দাগ টেনে তার উপরে এনে মানে একটা জোড়াতালি দিয়ে মিলাতে হয়। কিন্তু সে কখনো আলাদাভাবে বা নিজ আকৃতিতে কোনো হরফের সাথে মিলবে না। ক্লিয়ার হয়েছে এখন মোটামুটি পড়াটা? জি জি জি, মোটামুটি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ রেকর্ডটা তো থাকবে। রেকর্ডটা যদি আবার দেখেন, যদি সন্দেহ হয়, তাহলে বাকি। ইনশাল্লাহ আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। জি এখন আপনি যদি অন্যান্য বই দেখেন, আপনার কাছে যে বইটা আছে দেখবেন, এ মানে আপনি এটার সাথে মিলাবেন, যে ক্লাসে আমরা যেটা পড়লাম, যে বই বললাম, সেভাবে মিলাইলে জি দেখবেন সহজ হয়ে জি। যাবে ইনশাল্লাহ। এখন যে কোনো বই আপনি পড়তে মানে পড়তে পারবেন সহজে, বা বুঝতেও পারবেন। মূল জিনিসটা বুঝে এখন গেলে দেখ। অন্যান্য জিনিস পড়তে হ্যাঁ, সহজ। ওইখানে আছে। আছেন, কিন্তু আমি কালকে দেখছি, কিন্তু দেখি দেখি অন যেভাবে অনেক কোয়েশ্চেন করতে বুঝি নাই। জি, আমারটা তো বুঝছেন এখন নাকি? এখন আমি তত বুঝছি। এখন মূল জিনিসটা যেহেতু বুঝছেন, এখন আপনি অন্যান্য বই দেখলে বুঝতে পারবেন মাথা খাটাইলে। ঠিক আছে। জি, তাহলে আজকে আমাদের পড়া এটা। এখন আপনার কাজ কি জানেন? এখন আপনার কাজ হলো জি। কোরআন শরীফটা খুলবেন। কোরআন শরীফটা খুলে সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় সূরা বের করবেন। বের করে দেখবেন আপনি আয়াতের ভিতরে যত অক্ষর আছে এগুলা মানে শনাক্ত করতে পারছেন কিনা। এই হলো হ্যাঁ কাজ। হ্যাঁ, জি। বড় একটা আয়াত বের করে ওই আয়াতের ভিতরে আপনি সবগুলো হরফ বুঝতে পারতেছেন কিনা সেটা শনাক্ত করবেন। তো এটাই হচ্ছে মানে আমাদের আজকের পড়ার মূল উদ্দেশ্য, যাতে যত বড় আয়াত হোক না কেন, যত বড় শব্দ হোক না কেন, এই শব্দের ভিতরে যে অক্ষরগুলো আছে এগুলো আমরা বুঝতে পারতেছি কিনা, ঠিক আছে। জি। এটা নিয়েও সামনে আমাদের ওই যে মানে ক্লাস হবে, হ্যাঁ। শব্দের শুরুর রূপ মানে দুই দুই অক্ষর, তিন অক্ষর, চার অক্ষর, এভাবে 8 অক্ষর পর্যন্ত শব্দের একটা অনুশীলন হবে। সেখানে আমরা মানে দেখব এই বিভিন্ন আকৃতি দিয়ে শব্দের শুরু, মাঝ এবং শেষের আকৃতি দিয়ে বিভিন্ন শব্দ। জি যেমন এখানে একটা আয়াত নিলাম, হ্যাঁ। সূরা, এটা কোন সূরা? সূরা দুহা। সূরা দুহা শেষের আয়াত। এই আয়াতে, এটা তো ছোট একটা আয়াত না, আর একটা জি। বড় আয়াত।
এতটুকু বলেন তো, এই যে এতটুকু আপনি অক্ষরগুলো বলতে পারবেন নি, দেখি তো। এই যে এতটুকু, কোন- আমি একটু দাগ টেনে দিই তাহলে সহজ হবে। এতটুকু একটু ইয়ে বলেন তো দেখি কি কি অক্ষর আছে এখানে। কোন জায়গা? এই যে চিহ্ন দেখি আর আগে। ক্বালাল্লাযীনা কাফারু, কাফারুর পরে যে শব্দটা আছে, এতটুকু দাগ টানা যতটুকু, এটার অক্ষরগুলো কি কি আছে বলতে পারবেন? মা- মানে আমি তো দাগ, চিহ্ন এটা দেখি না, কোনটা কইতাম। কেন দেখতেছেন এটা না? তো কইতে, এটা তো কইতে পারবো, এটা তো পড়তে পারবেন না। এই যে চিহ্ন, শুনে চলে যায়। আমরা চিহ্নটা দেখা যায় একটা লাস্টে, ও এই যা। এই চিহ্নের উপরে যে শব্দটা আছে, মানে হ্যাঁ 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 হ্যাঁ, এটা, এই যে এটা। এটা আল্লাজি। আপনি শুধু অক্ষরগুলো বলবেন, অক্ষরগুলা কি কি অক্ষর আছে। প্রথম অক্ষরটা কি এখানে? প্রথম অক্ষর এখানে আগে তো আলিফ আছে। আলিফের পরেরটা? লাম। লাম। এর পরেরটা? এরপরও লাম। লাম। এরপরে? জাল। এরপরে? এরপরে ইয়া, এরপরে? নুন। মাশাআল্লাহ, আপনি পারবেন ইনশাআল্লাহ। এইভাবে কোরআনের শব্দগুলো বের করে করে দেখবেন পারেন কিনা। তো হুম। আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা এই সব হরফের শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ নিয়ে বিভিন্ন শব্দ পড়ব। 2 অক্ষর বিশিষ্ট শব্দ, 3 অক্ষর, 4 অক্ষর, এভাবে 8 অক্ষর পর্যন্ত। যদিও আরবি ভাষায় 5 অক্ষরের বড় শব্দ আসে না, তো সেটা যদি আমরা ভালো করে পড়তে পারি, তখন আমাদের এই যে বিভিন্ন আকৃতি, সেটার যে একটা কি বলে, একটা কনফিউশন